জি 24 ঘন্টা বাংলায় 5 নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আলোচনা শুরু করার আগে যে খবর পাওয়া যাচ্ছে, জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা স্বস্তিতে রাজ্য সরকার। জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত খারিজ। দেশের শীর্ষ আদালতের সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, তারপর ডিভিশন বেঞ্চ। নির্দেশ বহাল থাকে। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার, সেখানেই স্বস্তি। অর্ণবাংশুর কাছ থেকে আরো আপডেট নেব। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে অবশ্যই স্বস্তিতে রাজ্য সরকার। আমরা জানি যে জিটিএ তে যে ভলেন্টারি টিচার রিক্রুটমেন্ট যে অভিযোগ দুর্নীতি হয়, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই কে একটা প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ পরবর্তী ক্ষেত্রে বহাল রাখে ডিভিশন বেঞ্চ। কিন্তু সুপ্রিম কোর্টের বক্তব্য যে হাইকোর্টকে বলতে হবে যে কলকাতা স্টেট পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের ইনভেস্টিগেশন কেন আনফেয়ার, এবং এই মন্তব্য করার সঙ্গে সঙ্গে সিবিআই অনুসন্ধান তদন্ত নির্দেশ কিন্তু খারিজ করে দিয়েছে। এই মামলাটি পুনরায় কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ জাস্টিস বসুর কাছে আসবে এবং তিনি মামলা মেরিট খুঁজে দেখবেন যে ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে সিবিআই ইনভেস্টিগেশন আর নয়। এই মামলার প্রসঙ্গে বলে রাখা দরকার, এখানে একাধিক তৃণমূল ছাত্র নেতার তাদের নাম উঠে আসে, তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই মামলাতে সিবিআই ইনভেস্টিগেশন বা এনকোয়ারি অর্ডার হয়েছিল। সেই মামলা এনকোয়ারি আর সিবিআই করবে না, স্টেট পুলিশ এনকোয়ারি করবে, এমনটা সুপ্রিম কোর্টের নির্দেশ। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। সকন্যা বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। বীরভূমে কেষ্টর প্রত্যাবর্তনের সঙ্গেই জেলায় রাজনৈতিক হাওয়া বড়ই গোলমেলে ঠেকছে। তার উপর মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জল্পনায় রং লেগেছিল আরও। লালমাটির জেলায় কুর্সির কিস্সায় কাজল, চন্দ্রনাথ, বিকাশ, রানাদের নিয়ে জল মাপা শুরু। বীরভূমের বাঘের ডেরায় ঠাঁই হবে কার? কেই বা পড়বে থাবার নিচে? চড়ামের তেজ কি আগের মতোই থাকবে? অঙ্ক কষছে সব মহল। এই ছবিটাই বুঝিয়ে দিল বীরভূমের গেম অফ থ্রোনসে এবার আসতে চলেছে নানান মোচড়। সকালেই মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর সকাল থেকেই নিচুপট্টিতে বাড়ির সামনে ভিড়। বাঘ ডেরায় ফিরেছে, জঙ্গলে লেগেছে হইচই। দেখা করতে এসেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। ঢুকতে পারেননি, ভেতর থেকেই হাত নাড়িয়ে ফিরে যেতে বলেন কেষ্টদা। এই ছবিতেই সিঁদুরে মেঘ দেখছেন অনেকে। বিধায়ক পদ থেকে মন্ত্রিত্ব, অনুব্রত মণ্ডলের ছত্রছায়া থেকে মাথাচাড়া দিয়ে উঠেছিলেন চন্দ্রনাথ। একইভাবে অনুব্রতর বদান্যতায় উঠে আসা বিকাশ রায়চৌধুরীরও। অনুব্রতর অনুপস্থিতিতে মুখ্যমন্ত্রী যে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তাতেও ছিলেন এই দুই বিধায়ক। তাদের সঙ্গে কি দূরত্ব বাড়বে কেষ্টর? কারণ কোর কমিটির আর এক নেতা বোলপুরের সুদীপ্ত ঘোষ দীর্ঘক্ষণ ছিলেন ভেতরে, কথাবার্তাও চলে দীর্ঘক্ষণ। তাহলে কেন চন্দ্রনাথ বিকাশে না? রাজনৈতিক মহলের মত, অনুব্রতর অনুপস্থিতিতে তার ঘনিষ্ঠ ও পরে দূরত্ব তৈরি হওয়া লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল চন্দ্রনাথ বিকাশের। অনুব্রতর গ্রেফতারির পর সুকন্যা যখন বাড়িতে ছিলেন, একবারও নাকি চন্দ্রনাথ বা বিকাশ কেউই যোগাযোগ করেননি। সূত্রের খবর, এই নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভও জানিয়েছিলেন সুকন্যা। এমনকি কেষ্টমণ্ডলের বাড়ির পুজোতেও এরা থাকেননি। পুজোর দায়িত্ব নিতে হয়েছে কেষ্ট বিরোধী বলে পরিচিত কাজল শেখকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বড় দায়িত্ব এসেছিল নানুরের কাজল শেখের ঘাড়ে। বীরভূমের পঞ্চায়েত ও লোকসভা ভোটে তৃণমূলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ। জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব নিয়েছেন, কোর কমিটিতেও রয়েছেন। কেষ্টদার জেলবন্দির সময় একটি কথাও তার বিরুদ্ধে বলেননি কাজল, ছিল পাশে থাকার বার্তা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি আসনে রেখেছেন। স্বভাবতই আমাদের অভিভাবক বীরভূম জেলার অনুব্রত মণ্ডল মহাশয়, তিনি ছিলেন, তিনি আছেন, আগামী দিনেও তিনি থাকবেন। আমরাও চাই আমাদের অভিভাবককে বীরের মতো বরণ করে নিয়ে আসবো। এই অবস্থায় কাজল অনুব্রত দূরত্ব কি ঘুচবে? নতুন অক্ষ তৈরি করবেন বীরভূমের কেষ্ট? কারণ আরেক অনুব্রত ঘনিষ্ঠ নেতা ওমর শেখ, যিনি গরু পাচার মামলায় অন্যতম সাক্ষীও, তিনিও এদিন ঢুকতে পারেননি কেষ্টদার বাড়িতে। বীরভূমের একচ্ছত্র নেতা অনুব্রতর গ্রেপ্তারির পর কোর কমিটি গড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু ভাঙা গড়ার পর তাতে থেকে গিয়েছেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়,
জেলা তৃণমূলের সহসভাপতি সুদীপ্ত ঘোষ, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। বন্যা নিয়ে প্রশাসনিক বৈঠক শেষে কাজল শেখের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেলার রাজনৈতিক মহলে তা নিয়েও নানান কথা। এই কোর কমিটি কি থাকবে নাকি এবার এর অবলুপ্তি? 2.5 বছর পর জেল থেকে ফিরেছেন অনুব্রত। ওজন কমেছে, কিন্তু এখনো কি সেই ঝাঁঝি আছে নাকি ভেতর থেকেও বদলে গিয়েছেন? রাজনৈতিক মহলে নানান আলোচনা জারি। মাথায় রাখতে হবে, পার্থ চট্টোপাধ্যায়ের মতো কিন্তু অনুব্রতর পাশ থেকে সরে যায়নি দল। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে তার জন্য সে বাঘ। বীরভূমের জেলা সভাপতি অনুব্রতই আছেন, তার হাতে কি ফের সম্পূর্ণ রাশ? 26-এর ভোটের আগে আবারও কি চড়াম চড়াম শোনা যাবে কৃষ্ণদার মুখে? নিচু পট্টিতে উঠছে সবুজ আবির, বিলি হচ্ছে নকুলদানা। তবুও জেলার জোড়াফুল শিবিরে হাওয়া কিন্তু বড়ই গোলমেলে। বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি24 ঘন্টা। স্টুডিও আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করে দিই। আমাদের সঙ্গে কোহিনুর মজুমদার তৃণমূলের রয়েছে প্রীতম বিজেপির, শতরূপ ঘোষ সিপিআইএম এর রয়েছেন আমাদের সঙ্গে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি শুরুতে কোহিনুরের কাছে যাই। কোহিনুর, ভীষণ ইন্টারেস্টিং একটা ছবি আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশবাবু এরা একেবারে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকার লোক, এবং এরকম বলা হয় যে বীরভূমের রাজনীতিতে এই দুজনের উত্থানই অনুব্রত মণ্ডলের বদান্যতায়। তাদেরকে যখন অনুব্রত হাত দেখাচ্ছেন এভাবে একটা অন্যরকম গন্ধ পাওয়া যাচ্ছে। 2-3টা জিনিস আমি ক্লিয়ার করে দিই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলে এবং সেখানে সবাই সবার ঘনিষ্ঠ, কেউ আলাদা করে কারোর ঘনিষ্ঠ নয়। এই জিনিসটা আপনারা দেখান এবং এটা মানুষরা দেখতে পছন্দ করে। দে ফিল ইন্টারেস্টিং, ইট ইজ অ্যান এন্টারটেনমেন্ট। কিন্তু এন্টারটেনমেন্ট আর ফ্যাক্টের মধ্যে একটা পার্থক্য আছে। 2 নম্বর হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি ফিরেছেন দীর্ঘদিন পর, তাকে জেলে রাখা হয়েছে সিবিআই। আরও একটা যেভাবে মদন মিত্র হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়েছিল, হেমন্ত সোরেন হয়েছিল, সঞ্জয় রাউত হয়েছিল, মানিশ সিসোডিয়া হয়েছিল, এই সিরিজে আরও একজন যে যাকে সিবিআই নিয়ে রাখলো, ন্যারেটিভ তৈরি করলো, হলো না, তারপর আবার তাকে ছেড়ে দিতে হলো। এখন 2 বছর হতে 2 বছর হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেছে, কোনো তার ফলাফল নেই। কিন্তু আমরা এই ব্যাপারটা যে প্রতিনিয়ত, ধরুন যখন অনুব্রত মণ্ডল জেলে যায় তখন আপনাদের সারাদিনের একটা ন্যারেটিভ ছিল যে 100 কোটি পাওয়া গেছে, 500 কোটি পাওয়া গেছে, 600 কোটি পাওয়া গেছে, 1000 কোটি, যে যার মতো ইচ্ছা মতো একদম ইম্যাজিনেশনে একটা অঙ্ক বসিয়ে দিত। দাঁড়ায় আলটিমেটলি কিচ্ছু নেই। সিজার লিস্টে আলটিমেটলি এই সাইগেল বলুন, অনুব্রত মণ্ডল বলুন, কারোর কিছু দাঁড়ায়নি। এই ফান্ডামেন্টাল প্রশ্নটা আজকে যখন অনুব্রত মণ্ডল বেল পেয়েছে, আমার মনে হয় সারা দেশ জুড়ে এই ফান্ডামেন্টাল প্রশ্নটা করা উচিত। সিবিআই এবং ইডি এই ক্রমাগত চেষ্টা বিরোধী দলের নেতাদের জেলে পুরো কিছুদিন রেখে করা, আমরা প্রথম দিনই এটা নিয়ে আলোচনা করে নিয়েছি। কিন্তু শতরূপ, বীরভূমের পলিটিক্সে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একটা অলংকার বলে অনেকে মনে করেন যে, এবং অবশ্যই কৃষ্ণমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেগুলোকে সামলে গোটা বিষয়টাকে সামলানো। কিন্তু তিনি যখন ভেতরে ছিলেন, মনে করে দেখো নানান রকম থিওরি সামনে আসছিল। অ্যাকর্ডিং টু কোহিনুর, যদি আমি ভুল না করি, এটা আমাদের মিডিয়া এন্টারটেনমেন্ট, বাস্তবে কিছুই নয়। কিছুই নেই। দেখুন কথাটা কি হচ্ছে, ভারতের জুডিশিয়ারি সম্পর্কে, বিচার ব্যবস্থা সম্পর্কে কারোর যদি কি বলবো 1 চামচ ধারণা থাকে, তাহলে সে জানে যে এমন নয় যে অনুব্রত মণ্ডলকে একদিন গ্রেপ্তার করা হলো, 2 বছর পরে একদিন জামিনের শুনানি হলো এবং যার জামিন দিয়ে দিলেন। মাঝের এই সময়কালে অসংখ্যবার জামিনের জন্য অ্যাপিল করেছেন সব রকমের কোর্টে, ইনক্লুডিং সুপ্রিম কোর্ট, একাধিকবার, অসংখ্যবার। এবং প্রত্যেকবারই অনুব্রত মণ্ডলের উকিল থেকে শুরু করে সবাই বলেছেন যে ওনার বিরুদ্ধে আসলে কিচ্ছু সিজ করা হয়নি, ওনার কোনো দোষ নেই, কোনো প্রমাণ পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি। অপরদিকে কিছু প্রমাণ উপস্থিত করা হয়েছে, তুল্যমূল্য বিচার করে 2 বছর ধরে জাজ মনে করেছেন যে অনুব্রত মণ্ডলের জেলেই থাকা উচিত। সুতরাং আজকে জামিন পেলে 2 বছর অসংখ্যবার প্রমাণে স্যাটিসফাইড হয়ে জাজের জামিন খারিজ করাটা মিথ্যে হয়ে যায় না। এই গেল প্রথম কথা।
দ্বিতীয় কথা, 2 বছর জেলে রাখার পরে তার ট্রায়াল কেন শুরু করতে পারলো না সিবিআই, এই প্রশ্ন আমাদের আছে, গতকালও এখানে করেছি এবং বারবার করব। সিবিআই এবং সিবিআইয়ের বঙ্গজ মুখপাত্রদেরকে তার উত্তর দিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে, এবার আমি যদি জিজ্ঞেস করি, 8 বছর নেতাই মামলায় ফুল্লরা মণ্ডলকে জেলে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রমাণটা করলেন? 8 বছর, একজন মানুষের জীবন থেকে 8টা বছর নিয়ে নিল। ফুল্লরা মণ্ডলের মা মারা গেলেন, তার মায়ের মরা মুখ দেখার জন্য তাকে একবার জেল থেকে প্যারোল পর্যন্ত দেওয়া হলো না। আজকে 2 বছর কাউকে জেলে রাখা, কি 6 মাস জেলে রাখা, 3 মাস জেলে রাখা, 2.5 বছর জেলে রাখাটা যদি অপরাধ হয়ে থাকে এবং তারপরে প্রমাণ করতে না পারলে এত রকম গল্প শুনতে হয়, তাহলে আমি ফুল্লরা মণ্ডল একটা উদাহরণ দিলাম, আপনারা জানেন এরকম অসংখ্য লোকজন, এমনকি আমাদের দলে, ধরুন আমি কথার কথা বলছি, আজকে আমাদের দলে নেই, আমার তাকে আলাদা করে ডিফেন্ড করার কিছু নেই, কিন্তু এই প্রশ্নের তো উত্তর দিতে হবে যে লক্ষণ শেঠের সম্পর্কে বিরাট দুর্নীতি এই সেই করে যে লক্ষণ শেঠকে যে জেলে রাখলো, কি প্রমাণ করতে পারলেন গত 10 বছরে, 11 বছরে? সুতরাং এগুলো না বলতে গেলে কি হয়, চিত হয়ে থুতু ফেললে নিজের গায়ে থুতুতে এসে পড়ে। আর তৃণমূল কংগ্রেসের বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব ইত্যাদি, দেখো সভ্য, ওদের ছাগল ওরা লেজায় কাটবে না আগায় কাটবে, ওদের ব্যাপার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তো আমাদের আলাদা করে বলার কিছু নেই, এটা তৃণমূলের দলীয় সমস্যা, কি দলীয় সুযোগ, হোয়াট এভার। আমাদের কাছে তৃণমূল রাজনৈতিকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের শত্রু। রাজনৈতিক লড়াইয়ে তারা গত 3 বার জিতেছে, আমরা হেরেছি। আমরা চেষ্টা করব রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে, মজবুত সংগঠন দিয়ে বীরভূম সহ গোটা বাংলায় লড়াই করে তাদেরকে হারাতে। এর বাইরে তৃণমূলের নেতাদের নিজেদের মধ্যেকার কি ইকুয়েশন থাকবে সেটা তাদের ব্যাপার, তাতে আমি অন্য একটা দল থেকে আমি তার ব্যাপারে আমি কী বা বলতে পারি? প্রীতম, না, অনুব্রত মণ্ডল যখন জেলে ছিলেন আমরা দেখলাম যে বিজেপির একটা হাই পিচ ছিল গোটা বিষয়টায়, তারপরে রেজাল্ট কী হলো সেটা পরের বিষয়। আমি একটা বিজেপির বিশাল বড় পার্টি অফিস, এক্সপেকটেশন প্রচুর ছিল, কিন্তু মাঝখানে কোথায় গিয়ে বিষয়টা নড়বড়ে হয়ে গেল এবং অনুব্রত মণ্ডল ফিরে আসাতে আবার কি গোটা ইকুয়েশনটা নতুন করে সাজাতে হচ্ছে? মানে অনুব্রত মণ্ডল থাকা বা না থাকা ফ্যাক্টর হবে তো একটা, কোনোদিনও ছিল না। প্রথম কথা হচ্ছে, তুমি কি পার্টি অফিস কি ব্যাপার সব বলছো জানি না, ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি, প্রত্যেক জায়গায় পার্টি অফিস হচ্ছে, হবে, আরও আমাদের করার পরিকল্পনা আছে, সেগুলো হবে। কিন্তু আজকে অনুব্রত মণ্ডলকে নিয়ে বীরভূমের পার্টি অফিস কেন বললাম, সেটাই তো বললাম, যথেষ্ট চর্চা হয়েছিল। তাহলে কি বিজেপি একেবারে শিকড় শক্ত করে ফেললো অনুব্রতহীন বীরভূমে? না, বিজেপি শিকড় শক্ত আছে এবং সেটা থাকবে, আরও বেশি হবে। আরও আমরা ওই গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোট হয়, সেই ভোট রাজনীতিতে আমরা হয়তো হেরে গেছি কয়েকটা ভোটে, কিন্তু দলীয়গতভাবে রাজনৈতিকভাবে বিজেপি ওখানে আছে, ছিল, থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে একটু ভাই কোহিনুর বলছিল না যে এই সবটাই মিডিয়ার ব্যাপার। তো একটা লোক যিনি রাজনৈতিকভাবে নানা রকমভাবে ওনারই দলের এসপিকে বলেছেন বোম মেরে উড়িয়ে দিতে, এরকম একটা লোককে যে চরম ঢাক বাজাতে বলেছে, সেগুলো মিডিয়া দেখিয়ে ওই বাঘ না ছাগল না সেরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছে এবং সেটা ওনারাই এনজয় করেছে, ওনারাই তার ডিভিডেন্ড তুলেছে। আর আজকে তুমি এরকম অনেক লোক তোমার ছাড়া পেয়েছে, তারা ফিরে গেছে, এই হয়েছে সেই হয়েছে, আবার ধরা পড়েছে, আবার কথা হয়েছে, লালু প্রসাদ যাদব একবার বেল পেয়েছে, চলে গেছে, আবার পেরোলে গেছে, আবার জেলে গেছে, আইনি প্রক্রিয়া। কিন্তু আজকে তুমি এখানে ভদ্রলোককে নিয়ে কথা বলছো, তার কারণ যে তুমি আজকে মিডিয়াতে কথা বলছো অনেক কোনো টপিক হিসাবে। কিন্তু তোমাকে একটা বলে রাখি দর্শকদের জন্য যে উনি বেল পেয়েছেন, সেটাও আইনি প্রক্রিয়া, জেলে গেছেন, সেটাও আইনি প্রক্রিয়া, ট্রায়াল শুরু হবে, সেটাও আইনি প্রক্রিয়া। কিন্তু ওনার বেল দিয়েছেন যেরকম না যে ঠিক আছে সব কিছু খারিজ করে দিলাম বেল দিয়ে দিলেন, এরকম না। ওনার সম্পত্তি অ্যাটাচ হয়েছে, যদি ওনার দুর্নীতির কিছু না থাকতো সম্পত্তিগুলো অ্যাটাচ হতো না এবং ওনাকে রেস্ট্রিকশন দিয়ে বেল দেওয়া হতো না। তো আজকে ওখানে কাকে উনি তিচ্ছতাচ্ছিল্য করে তাড়িয়ে দিচ্ছেন, কাকে পাশে বসাচ্ছেন, কাকে দিয়ে আবার টাকা তোলাবেন, কাকে আবার নতুন করে সাইকেল বানাবেন, কোথার থেকে মুড়ির টেনে আবার কোন কালীঘাটে যাবে, সেগুলো তো সময় বলবে। আর উনি বাঘ না ছাগল না ভেড়া, সেগুলো তো ক্রমশ প্রকাশ্য। তার সাথে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে ছিল, আছে, থাকবে এবং ভারতীয় জনতা পার্টি কিছু জাস্ট ভোট এবং থেকে আমরা পিছিয়ে আছি শাসক দল থেকে, এবং আমাদের যে পার্সেন্টেজ অফ ভোট আমরা বাড়িয়েছি, এই ভোট এই ইলেকশনও বাড়িয়েছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি এখান থেকে এই সিন্ডিকেট কালচার থেকে মুক্ত করার রাজনৈতিক দল। 47% ছিল শতাব্দী রায়, আপনাদের ছিল 34%। আমি অ্যাজ এ হোল তার আগে ছিল কুমার বাবুর 39%, কমেছে ভোট পার্সেন্টেজ। না, আমি আসবো, আমি একটা বিরতি নিতে যাব, আমি তারপর আমি উত্তর নেব। আমি একটা বিরতি পর ফিরে আসি, সঙ্গে থাকুন। আমি সরাসরি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাদা, আজকের যে ছবি আমরা বারবার দেখাচ্ছি, চন্দ্রনাথ সিনহা এবং বিকাশবাবু যখন ঢুকতে গেলেন, কোন পরিবর্তনের ইঙ্গিত একটা পাওয়া যাচ্ছে বীরভূমের রাজনীতিতে? হ্যাঁ, দেখুন,
কৃষ্ণ, শ্রীমান কৃষ্ণ, উনি যখন দিল্লিতে ছিলেন বা তিহার জেলে ছিলেন, স্বাভাবিকভাবেই কিছুটা সময় উনি একা পেয়েছিলেন এবং সেখানে ওনার নিজের ব্রেনকে আলাদা করে চর্চা করার সুযোগ ছিল বা ব্রেন ওয়াশ হওয়ারও একটা সুযোগ ছিল। 2 বছর একটা বড় সময়, সেখানে উনি বুঝেছেন এবং সেই মানে নিজের ব্রেনকে কিভাবে ব্যবহার করেছেন বা কিভাবে ওয়াস্ট হয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই ফিরে এসেছেন। এই ধরনের নেতাদের একটা রবীন্দ্র ইমেজ থাকে তার এবং কিছু কাজকর্ম এরা এমনভাবে মানুষের সঙ্গে করে থাকেন যে যারা উপকৃত হয়েছেন তারা এসেছেন আজকের ওনার বাড়িতে, তারা শাঁখ বাজাচ্ছেন বা উলুধ্বনি দিচ্ছেন। এগুলো স্বাভাবিক, কেননা বাঙালি উপকার ভোলে না সহজে। এখন দেখার ওনাকে যে বাঘ বলে আবার সম্বোধন জানালো একমাত্র কলকাতার একজন, আর কেউ ঠিক সেভাবে বাঘ বলে স্বীকার করলো না এবং মুখ্যমন্ত্রীও বোধহয় ওনার সঙ্গে দেখা করেননি বা হ্যাঁ। সুতরাং হয়তো ওনার কি ধরনের বোধোদয় দিল্লিতে ঘটেছে সেটা দেখা অত্যন্ত ইম্পর্টেন্ট। আগামী দিনগুলিতেই আমরা সেটা বুঝতে পারবো। তবে এটা পরিষ্কার, উনি তাবর নেতা মন্ত্রীদের যেভাবে বলে দিলেন আজকে দেখা করবো না, অর্থাৎ বাঘ কিন্তু দলের ভেতরেই বাঘটা থেকে যাচ্ছে। কিন্তু শুধু আমার কি যেন দুঃখ লাগে, একটা কথাই খালি বলবো, দুঃখ যেটা লাগে বাঘ যখন বন্দী হয়ে গেল অন্য জায়গায় জন্তুরা, বা জন্তু শব্দটা মাফ করবেন হয়তো সঠিক নয়, একটা যখন ভ্যাকুয়াম তৈরি হলো, ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য কেউ ঢুকতে পারলো না। অর্থাৎ অনুব্রতহীন বীরভূমে আমরা দেখলাম এত বড় বড় রাজনৈতিক দল রয়েছে, ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল, বিশ্বের রাজনৈতিক দল, তারা কিন্তু বীরভূমে যেভাবে তাদের প্রবেশ করার সুযোগটা পেয়েছিল তা কিন্তু আমি এই জায়গাটাতেই আসবো এবং যে কথা শুরুতেই বললাম যে হাওয়া বড়ই গোলমেলে এবং কোহিনুরের বেশ ঠান্ডা লেগেছে বোঝাই যাচ্ছে। তো আমি আসবো আলোচনায় এবং রাজাদা যে কথাটা বললেন যে বাঘ থাকুক বা না থাকুক আর কেউ দাঁত ফোটাতে পারলেন না বীরভূমে। আমি আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমি কোহিনুরের কাছে আসবো। হাওয়া খুব একটা ভালো নয়, কোহিনুরের সর্দি কর্মী দেখেই বোঝা যাচ্ছে অন্তত। কোহিনুর, একটা বিষয় জানার, কালকে নির্মলবাজিকে দেখিয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আসবো। চন্দ্রনাথ সিনহা বা যাই হোক, এই যে লাভপুরের বিধায়ক অনুব্রত মণ্ডল যথেষ্টই ঘনিষ্ঠ এবং এরকম বলা হতো যে অনুব্রত মণ্ডলের পরেই অভিজিৎ সিংহ বা অভিজিৎ সিনহা তিনি হচ্ছে শেষ কথা। কোথাও গিয়ে কি একটা দূরত্ব বেড়েছে এবং এই থিওরি কতটা ঠিক যে অনুব্রত মণ্ডলের আজকে এই যে 2.5 বছরের যে জেলবন্দিত্ব তার পেছনে দলেরই একাংশ কোথাও কলকাঠি নেড়েছে, এরকম একটা অভিযোগ হাওয়ায় ঘোরাফেরা করছে, এটা কি মিথ্যে কথা একদম? আচ্ছা, এক হচ্ছে এখানে সর্দিটা লেগেছে এই 24 ঘন্টা স্টুডিওতে, তুমি সূর্যকান্ত মিশ্রকে দেখাবো না, এটা আমার গ্যারেন্টি, ওটা ওইটুকু সেফ থাকি। 1 2 নম্বর হচ্ছে এই যে আপনি বললাম না যেটা এন্টারটেনমেন্ট ব্যাপার, একটা পেজ 3 লেভেলে এন্টারটেনমেন্ট, সেইটা আমার মনে হয় একটা পলিটিক্সের যে পার্সপেক্টিভ সেটাতে একটা মানে হালকা করে দিচ্ছে। আচ্ছা, এটাকে এন্টারটেনমেন্ট বলছো কেন? আমরা কোর কমিটির সময় দেখেছি দলনেত্রী বারবার কোর কমিটির বিভিন্ন লোকের ইস্যুতে তিনি ক্ষুব্ধ হয়েছেন, শতাব্দী ছিলেন, তাকে বের করে দেওয়া হয়েছে কোর কমিটি থেকে, কাজল শেখ তাকে বের করে দেওয়া হয়েছে, আবার আনা হয়েছে। তৃণমূল কংগ্রেসে অর্গানাইজেশনে পারফরমেন্স খুব ইম্পর্টেন্ট, কারণ তৃণমূল কংগ্রেস তো এই মুহূর্তে দাঁড়িয়ে আনডাউটেবলি সব থেকে বড় দল সাংগঠনিকভাবে পরিষদীয়ভাবে বাংলায়, সেটা পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, লোকসভা, বিধানসভা, সব দিকে। তো সেক্ষেত্রে তার তো লোক বেশি, সেখানে তো পারফরমেন্স বেশি ভালো করতে হবে। পারফরমেন্স ভালো করলে নেত্রী রাখবেন, কখনো খারাপ হলে বেঞ্চে বসতে হবে, আবার ভালো পারফরমেন্স হলে তাকে মাঠে নিয়ে আসবেন। এটা তো হয়। এর সঙ্গে অনুব্রত মণ্ডলের থাকা না থাকার কি ডিফারেন্স? তবে হ্যাঁ, সত্যি ডিফারেন্স নেই, কারণ অনুব্রত মণ্ডল থাকলেও বিজেপির ওখানে রেজাল্ট খারাপ হয়, জেলে থাকলেও হারে, জেলের বাইরে থাকলেও হারে। তো কি রেজাল্ট হবে? জেলে থাকলেও সিপিএম শূন্য, জেলের বাইরে থাকলেও সিপিএম শূন্য, তো ইম্প্যাক্ট তো কিছু হয়নি। আমি এই জায়গাতেই আসবো শতরূপ, এই ইম্প্যাক্টের কথা। এর আগের বার 2024-এর আগে
সেখানে হচ্ছে বাম কংগ্রেসের জোট খুব যদি ভুল না করি হয়নি, আলাদাভাবে লড়েছিলেন। এবং এইবারে যখন মিল্টন রশিদ দাঁড়ালেন সেইভাবেও তো এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া গেল না, যদিও সংখ্যালঘু ভোট একটা বড়সড় ফ্যাক্টর, প্রায় 40% কাছাকাছি সংখ্যালঘু ভোট রয়েছে, অথচ সেই সংখ্যালঘু ভোট বিশেষ করে নলহাটি, মুরারই, হাসন এই জায়গা থেকে কিন্তু শতাব্দী রায় কি অনেকটা বেনিফিট দিয়ে দিল। এবং আমি দুটো কথা বলি। প্রথম কথা, আজকের দিনে না কারোর ভালো করতে নেই। আমি খুব ভালো মনে বললাম নির্মল মাঝিকে দেখিয়ে নাও, দেখালেও সেরে যেত। এবার ও বলছে সূর্যকান্ত মিশ্রকে দেখাবো না। আমার ধারণা, ওর ধারণা হচ্ছে যে নির্মল মাঝিকে দেখানোর পরে আর ভবিষ্যতে আর কোনো ডাক্তারকে দেখানোর জন্য বেঁচেও থাকবে না। যাক, আমি যেটাকে নিয়ে কথা হচ্ছে, দেখো দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই যে প্রশ্নটা উঠলো না, এই যে কারণে আমরা অনুব্রত মণ্ডলকে বিয়ন্ড দ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ মনে করি না, কেন কথাটা একদম ঠিক। অনুব্রত মণ্ডল জেলে থাকলো কি না থাকলো তাদের তৃণমূলের ফলাফলের কোনো তফাৎ হয় না। তার কারণটা হচ্ছে তৃণমূলের ফলাফলটা অনুব্রতর জোরে আসে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জোরে আসে। সুতরাং আমি কথাটা কেন বলছি, ধরো আমি বুকে হাত রেখে, তুমি বলো তো সভ্য, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার আগে তুমি তৃণমূল নেতা হিসেবে ববি হাকিম, মদন মিত্র, নিশ্চয়ই পার্থ চ্যাটার্জি বা এদের নাম শুনেছো, কি সৌগতরা, এদের নাম শুনেছো। তুমি অনুব্রত মণ্ডল বলে কারোর নাম জানতে? এর নেতাই হয়েছে পুলিশের গাড়িতে বোম মারবো, এই করবো যখন বলছে তখন পুলিশের বডিগার্ড দাঁড়িয়ে আছে। ও নিজের দলের কর্মীকে খুন করলো, তারপরে ওর ভয়েস টেস্ট, মানে যে কলতানকে কিনা গ্রেপ্তার করার আগে পুলিশ ভয়েস স্যাম্পেল মিলিয়ে নেয়, সেই পুলিশই আবার গোটা পৃথিবী দেখছে অনুব্রত মণ্ডল দাঁড়িয়ে বলছে পুলিশের গাড়িতে বোম মারুন, যারা বিরোধী প্রার্থী হয়েছে তাদের বাড়ি জ্বালিয়ে দিন, সেই ভয়েস নাকি অনুব্রত গলার সঙ্গে মিলল না। আমি এইটা অনুব্রত বাঘ নয়, কাগুজে বাঘ বলতে চাইছি না। আমি সেগুলো দেখো, বাঘ না ছাগল, সে তৃণমূলের ব্যাপার তৃণমূল ঠিক করবে। কিন্তু আমি এইটুকু বলছি যে তৃণমূল কংগ্রেস যে সিস্টেমের ওপর রাজনীতি করছে তাতে খালি অনুব্রত মণ্ডলের জন্য বীরভূমে ভোট হয়নি পঞ্চায়েতে তা নয়। ধরো কোহিনুর যে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ছিল সেই কলেজেও ছাত্র সংসদ ভোট হয়নি। সুতরাং অনুব্রত যা, কোহিনুরও তাই, কি মনে করো শেখ শাহজাহানও তাই, সন্দেশখালীতে পঞ্চায়েত ভোট হয় না। এটা আমি পার্সোনালি, তুমি নিও না কথাটা, কিন্তু আমি এইটা বলছি যে পুলিশকে ব্যবহার করে বিরোধী শূন্য রাজনীতি করা, সেখানে কে জেলে থাকলো কে বাইরে থাকলো কোনো তফাৎ নেই। আমি প্রীতমকে একটা কথা বলি, প্রীতম একটা যে কথাটা বললো ফান্ডামেন্টালি একদম ঠিক, যে অনুব্রত মণ্ডল আজকে বেল পেয়েছে, কিন্তু তার মানে এই নয় যে সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছে, পরবর্তীকালে ট্রায়াল হবে এবং আবার জেলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একই কথা কি আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন বেল পেয়েছিলেন তখনও শুনিনি, মদন মিত্র যখন বেল পেয়ে বেরিয়েছিলেন তখনও শুনিনি, কিন্তু আলটিমেটলি সে ট্রায়াল আর শুরু হলো না, তো আলটিমেটলি কেউ কনভিক্টেড হলো না। তো আজকে কি পশ্চিমবাংলার একটা 5 বছরের বাচ্চা হওয়ার মনে করে যে সারদার মামলার কোনোদিন আর ট্রায়াল হবে, কোনোদিন আর সুদীপ বন্দ্যোপাধ্যায়দের কনভিকশন হবে এবং তারা আবার জেলে শাস্তি পাওয়ার জন্য ফেরত যাবেন? সুতরাং আজকে এই কথাটা যদি প্রথমবারই ঘটনাটা ঘটতো, প্রীতমের এই কথাটার আমার মনে হয় যে তবু তর্ক করার জায়গা থাকতো না। কিন্তু এটা তো, এগুলো তো প্রথমবার ঘটছে না। এবং আমি এর আগের বার বলার সময় ফুল্লরা মণ্ডল এবং লক্ষণ সেটের উদাহরণ দিয়েছিলাম, আমি তৃণমূলের একটা উদাহরণ দিচ্ছি। এই যে কোহিনুর বলছে যে একটা লোককে গ্রেপ্তার করা হচ্ছে, তারপর ঠিকই কথা কথা কনভিকশন হচ্ছে না। আচ্ছা, কুণাল ঘোষকে তো গ্রেপ্তার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কার করা এফআইআরের ভিত্তিতে? অর্পিতা ঘোষের এফআইআরের ভিত্তিতে। তাহলে আমি জিজ্ঞেস করছি, আজকে বিরোধী নেতা ছেড়ে দিন, কোনো বিরোধী দলের কর্মী ছেড়ে দিন, আপনার নিজের দলের যাকে গ্রেপ্তার করেছেন এবং আপনি গ্রেপ্তার করার পরে 3 বছর জেল খেটেছে, সে যদি নির্দোষী হয়ে থাকবে তাহলে আপনি বা তাকে গ্রেপ্তারটা করেছিলেন কেন, জেলটা খাটিয়েছিলেন কেন? অতএব সুতরাং এই প্রশ্নগুলোর কিন্তু ওদের কাছে কোনো উত্তর নেই। ওরা ব্যঙ্গ করতে পারে, বিদ্রুপ করতে পারে, এবং যেটা পারে চেস্ট থাম্পিং করতে পারে। আজকে ওদের একটা লোক 2 বছর জেল খেটে বেরিয়েছে, ওদেরই আজ বলার দিন, যা আমরা দেখিয়ে দিলাম, বুঝে নিলাম, করে নিলাম। কিন্তু এই পুরো বিষয়টার মধ্যে, এই পুরো আস্ফালনের মধ্যে অন্তঃসার কতটা? তাহলে তো প্রীতম শতরূপ যে কথাটা বললো যে অনুব্রত মণ্ডল কোনো ফ্যাক্টর নয়, এবং তাতে এটাও তো দেখা যাচ্ছে, আমি যদি লোকসভা ভোট দুটো কম্পেয়ার করি, যখন অনুব্রত মণ্ডল ছিলেন 19 আর 24, তৃণমূলের ভোট বেড়েছে। কাজল শেখ তিনি দায়িত্ব অনেকটা নিয়েছিলেন, ফলে বীরভূমের সংগঠন সেই দেখতে গেলে তো বিরোধীরা সেভাবে সংগঠন কি দাঁড় করাতে পারেনি। এই বোম মেরে রিগিং করে যেটা, এই কথাগুলো, এই অভিযোগ তো উঠতেই পারে, ঠিক আছে, কিন্তু সংগঠন বলে তো একটা বিষয় আছে। সভ্য আজকে শতরূপের সাথে একটা জিনিস খুব একমত, কারণ ও বিরোধী দল, আমরাও বিরোধী দল, আমরা তো দেখছি মাঠে ঘাটে থেকে যে ওই যা অনুব্রত তাই শেখ শাহজাহান, তাই ওখানকার জাহাঙ্গীর, সব একই ব্যাপার। কিন্তু ওখানে দেখুন পুলিশটাকে আজকে যেভাবে আজকে মমতা ব্যানার্জি ব্যবহার করে, এই ওখানকার এসপি হচ্ছে ওখানকার বেসিক্যালি যে ওখানকার যে প্রেসিডেন্ট, মানে যদি জেলা প্রেসিডেন্ট, তাহলে কিন্তু আর ওই না অনুব্রত না ওই তোমার অন্যান্য কেউ, ওখানকার যে প্রেসিডেন্ট সে ওখানকার এসপি, আর ওখানকার যে ব্লকের নেতা সেখানকার ওসি আর সিআই, এইভাবে করে পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে রয়েছে। তুমি তো আজকে দেখতে পাচ্ছ এই তিলোত্তমার ঘটনায় পুরো মানে পুরো সাজানো থেকে শুরু করে প্রমাণ লোপাট করা থেকে শুরু কারা আছে, সব জায়গায় তৃণমূলী নেতাদের সাথে আছে হচ্ছে পুলিশ। তো এটা তো মানে আজকে প্রমাণিত সত্য আজকে, এবং সেটার জন্যই নাগরিক সমাজ জেগে উঠেছে। নাগরিক সমাজ দেখছে যে যারা রক্ষক
ভক্ষক তারাই ভক্ষক, তাদেরকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ভোটে ব্যবহার করে না, তাদের থেকে টাকা তোলা থেকে শুরু করে তারা কোনো দুর্নীতি করলে সেটাকে প্রমাণ লোপাট থেকে শুরু করে সবটাতেই তৃণমূল ব্যবহার করে। আর যেই কটা তোমার তদন্ত আজকে পশ্চিমবঙ্গে চলছে সবকটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তাদের কথাতে চলছে, তাদের দেখরেখে চলছে, কিন্তু আজকে যখন যখন পাওয়া গেছে সবসময় হয় রাজীব কুমার তার প্রমাণ লোপাট করে দিয়েছেন, হয় এই প্রিন্সিপাল অফ রাজ্যকর প্রমাণ লোপাট করে দিয়েছেন, এই সঞ্জীব প্রমাণ লোপাট করে দিয়েছেন, বিনীত গোয়েল প্রমাণ লোপাট করে দিয়েছেন। এবং তার সপক্ষে আমরা যেটা বলছি এটা সঠিক, তার কারণ হচ্ছে আমরা দেখেছি একটার পর একটা মমতা ব্যানার্জি এদেরকে সরিয়ে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে, কাউকে হাঁটিয়ে দিয়েছে, নিজেই বলেছে যে আজকে আমার কিছু লোকানোর নেই, আমি সিবিআই তদন্ত দেবো। তার কারণ হচ্ছে উনিও জানেন যে ওনার পুলিশ সবটাই লুকিয়ে ফেলে, সেই জন্য আলটিমেটলি সিবিআই ইডি দেখেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক ব্যানার্জিরও প্রায় 10 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। আজকে মমতা ব্যানার্জি আশেপাশে যেই কজন আছে তাদের সবাইকে আজকে মানে আমরা দেখতে পাচ্ছি তারা অভিযুক্ত। আমি কোহিনুর কাছে আসবো, আমি একটু রাজাদার কাছে একটা জিনিস হচ্ছে যে আমি এটা ক্লিয়ার করে দিই যে আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ পুলিশ যে ভোটটাকে চালিয়েছে বা যে ভোটটা কোঅর্ডিনেট করেছে সে কথা বলছি না, সেখানে তো তাও সিপিএম 2-1টা জেলা পরিষদ, 2-1টা পঞ্চায়েত সমিতি, 2-1টা এফআই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যে কেন্দ্রীয় বাহিনী আসিবে এবং বিজেপি এবং সিপিএমকে রক্ষা করিবে বলে কথা দিয়েছিল, সেই কেন্দ্রীয় বাহিনীর নির্বাচনে কিন্তু সিপিআইএম শূন্য হয়েছে। তাও পৌরসভায় ভোটে বোধহয় একটা পৌরসভা আছে যেটা পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল, আর 2 নেতাই মামলা এবং সারদা মামলা দুটোরই কিন্তু সিবিআই এনকোয়ারি করছিল পশ্চিমবঙ্গ পুলিশ। আমাকে একটা সেন্টেন্স অ্যালাউ করো। ঠিকই বলেছে, পশ্চিমবাংলায় একটা পুরসভা আমাদের আছে যেটা পশ্চিমবঙ্গ পুলিশের পরিচালনায় হয়েছিল। কি হয়েছিল? তাহিরপুর পুরসভা যেদিন দুপুরবেলা রেজাল্ট বেরোলো আমরা জিতলাম, সেদিন বিকেলবেলা তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এইটাই হচ্ছে তৃণমূল। আমি এই জায়গা থেকে যদি রাজাদার কাছে প্লিজ, আমি রাজাদার কাছে আমরা জিতেছি বলে আইসি তোমাদের যেতে পারলো না বলে আইসি ট্রান্সফার হয়ে গেল। ধন্যবাদ। তাহিরপুরের তৃণমূল ব্লক প্রেসিডেন্ট তাহিরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল। এবং ও যেটা বলছে ও জানে না হয়তো, পশ্চিমবাংলার বিধানসভা কি লোকসভা ভোটও পশ্চিমবাংলা পুলিশই করে, পশ্চিমবঙ্গ সরকারের নয়, ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশই করে। এবং এই যে কথাটা, এবং এর জন্য আমি কোহিনুরকে দোষ দিচ্ছি না, এই কথাটা আমি বহুদিন ধরে বলে আসছি, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার সামনে এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নটার যতদিন না উত্তর পাওয়া যাবে যে ভোট শেষ হয়ে গেলে ইলেকশন কমিশন ফিরে যাবে তারপর তোদের কি হবে, এই প্রশ্নের উত্তর যতদিন না ভারতের ইলেকশন ব্যবস্থা দিতে পারবে ততদিন এই ঘটনা ঘটতে। আমি রাজাদার কাছে প্লিজ, আমি যদি এই পরিস্থিতি থেকে থাকে তাহলে বীরভূমে অনুব্রত মণ্ডল ফিরবেন বা ফিরবেন না, বা থাকলেন না, কোর কমিটি থাকলো বা থাকলো না, এইটা কি খুব একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে? কারণ অনুব্রত মণ্ডল না থাকা অবস্থাতেও আমরা তৃণমূলের পারফরমেন্স দেখেছি, সেখানে বড়সড় প্রভাব পড়ার যে একটা বিষয়ের চর্চা হয়েছিল সেটা আদতেও পড়েনি। না দেখুন, একটু সভ্য কতগুলো ব্যাপার একটু বোঝা দরকার যে বীরভূম যদিও মানে তার নামের সঙ্গে বীরত্ব লুকিয়ে আছে, ইতিহাস তাই কথাই বলে, কিন্তু ব্যাপারটা ঘটছে যে এইসব জায়গায় না মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়া, ওই পুলিশ সিআরপি এসব বলে লাভ নেই, মানুষ যেন কোথাও একটা শাসকের দাসত্ব গ্রহণ করেছে। যদি দেখো 2006 সাল পর্যন্ত যখন বামেদের দাপট ছিল বীরভূমে, ওই 14টা আসনের মধ্যে 13টাই সিপিএম পেত। 2006 আমার সব মনে আছে, বোধহয় রামপুরহাটের আশিসদা জিতেছিলেন, আশিস ব্যানার্জি, উনি বাংলার অধ্যাপক, এটুকু আমি জানি বলে আমাকে পরিচিত আছে বলে, কিন্তু সবটাই সিপিএম। অর্থাৎ যখন যে যা রাজত্ব থাকে তখন মানুষকেও তারা দাস বানিয়ে দেয়, আর মানুষ তাদের মানে যারা শাসনে আছে তাদের চটাতে চায় না, তাদেরকে মনে করে আমি তাদেরকেই আমি ভোট দেবো বা যে করেই হোক করবো। সেই করে পুলিশ বা সিআরপি তাদের ভূমিকা অত্যন্ত নগণ্য, তারা খুব একটা কিছু করে উঠতে পারে না। আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বাঁচাবার চেষ্টা করতাম যে হ্যাঁ মানুষ যাকে খুশি ভোট দেবে, গণতন্ত্র ভোট হচ্ছে একটা গণতন্ত্রের উৎসব, এত বড় বড় কথা বলি, কিন্তু আমরা এমনই জোর জুলুম ইত্যাদি করে থাকি বা সরকারি প্রকল্পটাকে পার্টির প্রকল্প হিসেবে প্রচার করি, তার ফলে মানুষ বাধ্য হয় শাসকের সামনে থাকে। এটা তো শুধু একা তৃণমূল নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলই প্রায়, বললাম তো সেটাই তো সিপিএম এর সময় একই জিনিস, এবং গোটা দেশের এই পলিটিক্যাল কালচার, গোটা দেশেও না হলো পশ্চিমবঙ্গে এটা কিন্তু ব্যাপক। অন্য জায়গায় কিন্তু 5 বছর অন্তর অন্তর
পরিবর্তন আমরা দেখি, উত্তরপ্রদেশেও আমরা দেখেছি যে 5 বছর অন্তর অন্তর পরিবর্তন ঘটছে, এবং তামিলনাড়ু যদি দেখেন, কেরালাতেও যদি দেখেন 5 বছর অন্তর অন্তরই পরিবর্তন। বাংলায় একেবারে যাকে ভালোবাসে, চিরদিনের মধ্যে ভালোবাসা, ওটা একটা দাসত্ব, ওটা একটা মানে সার্ভডম তৈরি হয়ে যায় যে শাসন করে, তার ফলে সেখান থেকে বেরিয়ে আসার কোনো ভাবনা মানুষের তৈরি হয় না। এটাই হচ্ছে গণতন্ত্রের বিনাশ বলে আমি মনে করি। আজকে বীরভূমে যেটা ঘটছে, গণতন্ত্র সঠিকভাবে থাকলে জিনিস ঘটতো না। গণতন্ত্রের সম্পূর্ণ বিনাশ ঘটেছে, এক ধরনের সার্ভডম, এক ধরনের ফিউডালিজম, সেটা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, এবং সব রাজনৈতিক দল আপনার উচ্চবিত্ত এলিটিজমের জায়গা থেকে আপনি মানুষকে দাস বলে ভারী সুখ পেলেন, কিন্তু সমস্যাটা হচ্ছে, ধরুন আমি এটা সিপিএম বলে বলছি না, সাধারণভাবে বলছি, 2006 আপনার কথা শোনা হয়েছে, এবার আপনি যদি কাইন্ডলি শোনেন, 2006 আপনি যেরকম বললেন 14টার মধ্যে 13টা আসন সিপিআইএম জিতেছিল, তেমন আবার 2001-এ তখনও বামফ্রন্ট সরকার ছিল, বীরভূমে 14টার মধ্যে 13টা নয়, তার থেকে অনেক কম আসন সিপিআইএম জিতেছিল। আমরা মানুষের ভোটে পরাজিত হয়েছি পরপর 3টে ভোট, তারপরেও মানুষকে কোনো দাস মনে করি না, কেননা এই মানুষ, যে মানুষ আজ থেকে 3 মাস আগে তৃণমূল কংগ্রেসকে লোকসভায় জিতিয়েছে, সেই মানুষই আজকে আরজি করের ঘটনায় কাতারে কাতারে রাস্তায় নেমেছে। কিন্তু আপনাদের সমস্যাটা হচ্ছে এই যে মানুষ বিক্রি হয়ে গেছে, মানুষ দাস, মানুষ মাথা মোটা, এইগুলো বললে বোধহয় আপনাদের ইন্টেলেক্ট প্রতিষ্ঠিত হয়। খুব সংক্ষেপে একদম আমি এই জায়গাটা থেকে বলছি যে মানে বীরভূমের গণতন্ত্রের বিনাশ কোথায়, কি মানে বুঝলাম না। তৃণমূল কংগ্রেস ওখানে জিতেছে, তৃণমূল কংগ্রেসকে মানুষ পছন্দ করেছে, কাল যদি পছন্দ না করে, এক মিনিট অসৎ না, লোকসভায় জিতেছে, আমি জাস্ট ধরি, আমি লোকসভায় জিতেছে, না বিধানসভায় পঞ্চায়েতে ভোটই হয়নি, বিধানসভায় ভোটই হয়নি, সেটা তোমার মতামত থাকে। না না, আমার মতামত না, হয়নি, তোমার মতামত থাকতে পারে, না না না, আরে ভাই, 2018 সালে পঞ্চায়েতে গোটা বীরভূম আনকন্টেস্টেড, হ্যাঁ আমি তাই বলছি, আনকন্টেস্টেড ছিল, এবার আনকন্টেস্টেড না, এবার আমি এবার কথা বলছি না, আনকন্টেস্টেড ছিল মঞ্চ, তো প্রার্থী দেয়নি, কত তোমার আর্কাইভ থেকে দেখাও প্রার্থী দেয়নি, প্রত্যেকটা জায়গায় ডিএম থেকে শুরু করে গুন্ডাদের থেকে শুরু করে কথাটা বলছি, তোমরা হেভি লুট করেছে। কেন ভাই তোমার পুলিশ তো পৌরসভায়, তোমার পুলিশ তো লোকসভায় ছিল, আমার পুলিশ ছিল, আরে আমার পুলিশ মানে আমার একটা বিরোধী সভায় হয়ে গিয়েছে, আমি বিরোধী ফিরে আসবো, সঙ্গে থাকুন। গণতন্ত্র অনুব্রত মণ্ডলকে নিয়ে কি বলছেন অধীর চৌধুরী আর বিজেপির শ্রমিক ভট্টাচার্য, শোনাই আপনাদের। সরকারি কাজে গেছে তো দিদি, আবার কি দিদি যখন কাজে, যাকে কাজে লাগে তখন কাজে লাগায়, কাজের সময় কাজ ফুরালে পাজি হয়ে যায় দিদির কাছে, হয়তো এখন মনে হচ্ছে এখনই একটু দূরে থাকা দরকার। অনুব্রত এখন ছোঁয়াচে রোগ, অনুব্রতের তো কোনো ছোঁয়াচে রোগ আছে, দূরে থাকা দরকার। তাই অশোভনীয় বলতে পারি, অশোভনীয়, দেখতে খারাপ লাগে, আমরা তো মানুষ, দেখতে খারাপ লাগে। সমাজ, একজন অপরাধী, দুষ্কৃতী, তিনি জামিন পেয়েছেন, রাজনীতিতে তিনি সম্পৃক্ত, প্রশাসন, মন্ত্রী যারা সংবিধানের শপথ নিয়েছে, তারা সেই জামিনকে সেলিব্রেট করবার জন্য রাস্তায় এসেছে। কেউ যদি মনে করে থাকেন যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক লুট, মানুষকে পিটিয়ে খুন, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া, এটা কিন্তু জনমনে প্রতিষ্ঠিত। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেই অভিযোগের কি হবে? অনুব্রত মণ্ডলের এই ঘর ওয়াপসিতে বীরভূমের রাজনীতি কোন দিকে যায়, নজর থাকবে। এখানে শেষ করছি আপাতত, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।